নমস্কার। খবরদার কথা নয়, আচ্ছে দিনের সমাপ্তি ঘটেছে। এসেছে বিকশিত ভারত বা বিকাশিত ভারত। আমার বক্তব্য না। গতকাল প্রায় 58 মিনিটের বাজেট বক্তৃতা, পূর্ণ বাজেট নয়, অন্তর্বর্তী বাজেট, ভোট অন অ্যাকাউন্ট যাকে বলা হচ্ছে, সেটা তার প্রস্তাব রাখলেন। অর্থাৎ আগামী 6 মাস কি খরচ হবে, কি আসবে, 6 মাস কিভাবে চলবে, তার হিসেব নিকেশ কষে দেশের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট প্রস্তাব রাখলেন। এই প্রস্তাব সবসময় হবার আগে আমরা দেখে এসেছি এতকাল, নানা রকম আর্থিক সমীক্ষা ইত্যাদি বেরোয়। এবার এসব হলো না। প্রত্যেকবারই বাজেট হওয়ার আগে নানা রকম চিন্তাভাবনা সাধারণ মানুষের ভেতরে প্রতিফলিত হয়। তবে তাদের মধ্যে যারা মধ্যবিত্ত চাকুরিজীবী, তাদের একটা জিনিস থাকে যে ইনকাম ট্যাক্সে কিছু ছাড় পাওয়া গেল কি না। বাকিগুলি বিষয় বাজারের নিত্যনৈমিত্তিক দরদামের ওপরে তারা ভরসা করেন। কতটুকু বাজেট বুঝবেন, কতটুকু উৎসাহ তা জানি না। তবে আমরা যে বিষয়টা নিয়ে উপলব্ধি করতে পারছি সেটা হচ্ছে এই বাজেট কি রাজনৈতিক নাকি অর্থনৈতিক। এই সব নিয়েই আমরা শিখতে চাই, জানতে চাই। আর এই সময় আমাদের মনেও অনেক প্রশ্ন জেগেওছে, যা আপনাদের সামনেই আমরা রাখব। এবং এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম রাজ্যের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর সেলিম শাহকে। তিনি আমাদের ডাকে সবসময় সাড়া দেন, আপনাদের অত্যন্ত পরিচিত। ডক্টর সেলিম শাহ খবরদার কথা নয়ের ডাক পেয়ে এসেছেন, আমরা কৃতজ্ঞতা জানাই। আপনাকে কৃতজ্ঞতা। সেলিম শাহ, সরাসরি আপনার কাছে চলে যাই। কালকে 58 মিনিটের ভাষণ রাখলেন। ইদানিংকালের ভেতরে একটা সবচেয়ে কম সময়ের স্বল্পকালীন একটা বক্তৃতা রাখলেন, পার্লামেন্টে রাখলেন। এবং এটাকে কেউ কেউ বলছেন মনমোহিনী নয়, আবার কেউ কেউ বলছেন 2047-এর দিশা। কেন মনমোহিনী নয়, বা এটাকে কেন ভোট সামনে রেখে, ভোট অন অ্যাকাউন্ট, ভোটকে সামনে রেখে হলো না? কেন হচ্ছে, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, আমরা কিভাবে নেব? খবরদার কথা নয় সকল দর্শক শ্রোতাকে আমার আন্তরিক অভিনন্দন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে একটা ভোট অন অ্যাকাউন্ট বাজেট, যেটা নিয়ে নর্মালি আমরা আলোচনা করি না বা এত আলোচনার জায়গা নেই, তারপরেও আপনারা যেটাতে একটা আলোচনার জন্য আমাকে ডেকেছেন, এই জন্য একটা কৃতজ্ঞতা জানাই। এবং এটা ঘটনা যে ভোট অন অ্যাকাউন্ট বাজেট অন্তর্বর্তীকালীন বাজেট, সামনে ইলেকশন থাকলে পূর্ণ বাজেট করা যায় না। তার জন্য একটা টেম্পোরারি গ্যাপ ফিলিং একটা এস্টিমেট, একটা বাজেট করা হয়। তো সেখানেও কিছু কিছু ইঙ্গিত থাকে আমার অর্থনীতি, এবং সেক্ষেত্রে আলোচনার জায়গা আছে। মানে হয়তো বাজেটটা অত গুরুত্বপূর্ণ না, তারপরে একটা আলোচনার জায়গা থাকে। কারণ মূল আলোচনার জায়গা ভোট অন অ্যাকাউন্ট বাজেট, অন্তর্বর্তীকালীন বাজেট বলুন, ইন্টারিম বাজেট বলুন, এইটা মূলত কিন্তু টার্গেট করে ভোটারদের। মানে ভোট অফ অ্যাকাউন্টটা অনেকটাই টার্গেটিং দ্য ভোটার্স। তাই সেক্ষেত্রে এটা জনমোহনী হওয়াই কাঙ্ক্ষিত ছিল, কিন্তু সে অর্থে জনমোহনী হলো না। এটা একটা দারুণ প্রশ্ন আপনি করেছেন। আর দ্বিতীয়ত, আবার যদি জনমোহনী না, এটাও আপনি বলতে পারবেন না, কারণ এখানে দেখবেন অনেকগুলো জায়গা রয়েছে, বিশেষত মহিলা, শিশুদের, কৃষকদের বলে এই যুব শ্রেণী, এই 4টে ব্লককে বলেছে আমরা টার্গেট করছি এবং এদের উন্নয়ন আমাদের প্রায়োরিটি। জ্ঞান নাম দিয়েছেন। এবং এক্ষেত্রে আমরা 70,000 কোটি টাকা একটু এটা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনো স্কিম কিন্তু দেওয়া হয়নি। এবং কোন স্কিমে কত বরাদ্দ, স্কিমটা কিভাবে রূপায়িত হবে, কোন কোন স্কিম হবে, এটা বলা হয়নি। তার মানে কোথাও একটা জনমোহিনী করার চেষ্টা হয়েছে, কিন্তু তারপরেও সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। কেন ওঠেনি সেটা আমরা ব্যাখ্যা করব। আবার ধরুন, এই ভোট অন অ্যাকাউন্ট বাজেটের আগে আরেকটা বৈশিষ্ট্য আপনার আছে, সেটা হচ্ছে প্রত্যেকবার আপনি কথাটা তুলেছেন যে কোনো বাজেটের আগে, পূর্ণাঙ্গ বাজেট হোক বা যেটাই হোক, তার আগে সরকার থেকে একটা ইকোনমিক সার্ভে করা হয়, অর্থনৈতিক সমীক্ষা। এবার হলো না।
যেটা ইকোনমিক ডিভিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের যে ইকোনমিক ডিভিশন অর্থনৈতিক যে শাখা রয়েছে তারা এই কাজটা করে থাকেন। এবং মূলত এক বছরে সরকারের কী কী পারফরমেন্স, কোথায় কোথায় বেটার করা হলো, কোথায় কোথায় ঘাটতি রয়ে গেল, অথবা ধরুন কোথাও কোথাও লং টার্মে 5 বা 10 বছরের একটা কম্প্যারিজন যে আমরা কোথা থেকে কোথায় পৌঁছলাম, কিন্তু শর্ট টার্ম, ইটস নট এ লং টার্ম। এইবার ব্যতিক্রমীভাবে কোথাও আমার মনে হয় যে ভোট অন অ্যাকাউন্ট বাজেটে বা ভোটার টার্গেট বাজেটের জায়গাটা বেটার বোঝা যায় যদি আপনি এবারের যে সমীক্ষাটা বেরিয়েছে, এই সমীক্ষা কিন্তু অর্থনৈতিক সমীক্ষা না, এই সমীক্ষা দ্য ইন্ডিয়ান ইকোনমি এ রিভিউ, একটা পর্যালোচনা, ভারতীয় অর্থনীতির একটা পর্যালোচনা পত্র, এটা বলবো আমি। এটা বার করা হয়েছে আপনার বাজেটের আগের দিন 31 জানুয়ারি। অর্থাৎ প্রথাটাকে মানলাম, প্রথা ভাঙলাম না, কিন্তু প্রথা মেনে সরাসরি আমি ইকোনমিক সার্ভেতে গেলাম না, যে তোমার ভোট অন অ্যাকাউন্ট বাজেট, আমি একটা ইকোনমিক রিভিউ করে দিলাম। এটা একটা অ্যাকাউন্টের মতো খতিয়ান একটা দিয়ে খতিয়ান দিলাম। এই খতিয়ানটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন তাহলে বুঝতে পারবেন যে এটা কিন্তু টার্গেটিং টু দ্য ভোটার্স। এবং কোথাও একটা পপুলার একটা টার্ম ইদানিং ডেভেলপ করেছে, মানে আমি অর্থনীতির ছাত্র, কিন্তু তবু অর্থনীতি তো রাজনীতি বহির্ভূত হতে পারে না, কাজে একটুখানি আপনাকে বলি যে কোথাও একটা অদ্ভুত টার্ম ডেভেলপ করে। আমরা আগে জানতাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, তার পরবর্তী ক্ষেত্রে আমরা জানলাম যে ইউপিএ গভর্নমেন্ট অথবা এনডিএ গভর্নমেন্ট। ইদানিংকালে একটা নতুন সরকার চালু হয়েছে ভারতে, যেটা হচ্ছে আপনার মোদী সরকার। অর্থাৎ প্রাইম মিনিস্টার নিজে যেটাকে বলছেন, বা এখানে ইকোনমিক সার্ভে সরাসরি বলছে যে প্রাইম মিনিস্টার মোদিস গভর্নমেন্ট। এই টার্মটা, এই যে ইকোনমিক রিভিউ যেটা বেরিয়েছে, রিভিউতে কিন্তু 31 জানুয়ারি যেখানে রিভিউ বেরিয়েছে, এই রিভিউয়ে পরিষ্কার করে টার্মটা বলা হচ্ছে প্রাইম মিনিস্টার মোদিস গভর্নমেন্ট। মানে এখন সরকার কিন্তু প্রধানমন্ত্রী মোদির সরকার। অর্থাৎ কোথাও না কোথাও এটা কিন্তু সরকারি ডকুমেন্টসে কথাটা ডেভেলপ। একদিন পর্যন্ত পপুলার আপনার রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার হচ্ছিল, কলকালি আমরা ব্যবহার করছিলাম রাস্তাঘাটে, এনডিএ গভর্নমেন্ট বলা হতো বা ইউপিএ গভর্নমেন্ট, না মোদি গভর্নমেন্টও বলি, কিন্তু সেটা আলোচনাতে আলোচনা। এখন সেটা সরাসরি কিন্তু অফিসিয়ালি ডকুমেন্টেড হলো যে প্রাইম মিনিস্টার মোদিস গভর্নমেন্ট, মানে দিস গভর্নমেন্ট ইজ মোদিস গভর্নমেন্ট। অনেকদিন ধরেই চেষ্টা হচ্ছে যে এটা একটা কথা পলিটিক্যাল। এইবার আমি বলছি কোথায় আপনার ইকোনমিক রিভিউটাকে আমি কেন গুরুত্ব দিচ্ছি। আমি এই আপনার বাজেটে আমি ঢুকবো, আপনার প্রশ্নতেও ঢুকবো আনসারে, কিন্তু ইকোনমিক রিভিউয়ের কথাটা বলি কেন। রিভিউতে আমি ছোট্ট করে বলছি, এই ইকোনমিক রিভিউয়ের ক্ষেত্রে একটা জায়গা খুব আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। অন্যবার কি হয়, এই রিভিউ শুরু করার সময় কোনো একজন মনীষী বা কোনো একজন বিখ্যাত ব্যক্তি ভারতীয়, তার কোনো কোটেশন দিয়ে, কোনো দার্শনিক ফিলোজফারের কোটেশন দিয়ে শুরু করি। এইবার ইকোনমিক রিভিউয়ের চ্যাপ্টার 1 আপনি যান, এই রিভিউয়ের চ্যাপ্টার 1 শুরুই হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী মোদির একটা কোটেশন দিয়ে। কোটেশনটা খুব ইন্টারেস্টিং। ইন 10 ইয়ার্স মানে মোদি গভর্নমেন্টের যে 10 ইয়ার্স, আমরা মোদি গভর্নমেন্টে বলবো, সরকার যখন বলছে, ইন 10 ইয়ার্স ইন্ডিয়া হ্যাজ মুভড ফ্রম the 10th largest economy of the world to the 5th largest economy of the world. In 10 years, India is now seen as a country with immense potential, which is backed by impressive performance. তার মানে এটা সরাসরি একটা স্টেটমেন্ট, মানে রিভিউ পরিষ্কার করে বলে দিচ্ছে এখানে, কিন্তু দেখুন এটা একটা স্টেটমেন্ট, এটা কিন্তু ইটস নট এ স্টেটমেন্ট, ইটস নট ফ্যাক্ট, ইট মে বি ফ্যাক্ট, ইট মে নট বি ফ্যাক্ট, কিন্তু সরাসরি সরকারি সমীক্ষায় একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে থ্রু দ্য প্রাইম মিনিস্টার যে ভারত 10th লার্জেস্ট ইকোনমি থেকে 5th লার্জেস্ট ইকোনমিতে লাস্ট 10 বছরে এসছে। খুব ইন্টারেস্টিং জায়গা হলো এই সমীক্ষাটা বা রিভিউটা, পর্যালোচনা দুটো পর্বে ভাগ করা হচ্ছে। একটা পর্ব হচ্ছে 67 বছরের 67 ইয়ার্স ইন্ডিয়ান ইকোনমি, আর একটা হচ্ছে 10 ইয়ার্স ইন্ডিয়ান ইকোনমি। 67 ইয়ার্স কোনটা, সেটা হচ্ছে আপনার 1947 থেকে, ওরা 1950 থেকে নিচ্ছে, তাহলে 1950 থেকে 2014 64 ইয়ার্স, আর আগের 3 বছর ধরলে 67 ইয়ার্স। এই সময়ের মধ্যে ভারতীয় অর্থনীতি কতটা ট্রাবলসাম ছিল, কতটা অনগ্রসর ছিল, ভারতীয় অর্থনীতি কতটা খারাপ অবস্থায় ছিল, আর 2014 থেকে 2024 ভারতীয় অর্থনীতি কতটা ট্রান্সফরমেশন ঘটে গেছে, উন্নয়ন ঘটে গেছে। তার মানে এই কম্প্যারিজনটা কিন্তু দেখুন একটা অদ্ভুত কম্প্যারিজন। আমরা ইয়ার অন ইয়ার বছর ভিত্তিক কম্প্যারিজন করি, ডিকেড ওয়াইজ কম্প্যারিজন করি। আমরা অর্থনীতি ছাত্র, প্রচলিত কম্প্যারিজনগুলো এইভাবে হয়। আমরা কখনো 64 বছরের সঙ্গে 10 বছরের তুলনা করি না। কেন করি না? 64 বছরের মধ্যে লং টার্মে তার ট্রেন্ড কিন্তু ডিফারেন্ট, আর 10 বছরের মধ্যে শর্ট টার্মে ট্রেন্ড ডিফারেন্ট। এত দীর্ঘ একটা লং টার্মের সঙ্গে শর্ট টার্মের কম্প্যারিজন নর্মালি অফিসিয়ালি এটা হয় না, কিন্তু এই কাজটা করা হলো। এবং করতে গিয়ে অদ্ভুত একটা ব্যাপার বলা হলো। আমি এই কথাটা এই জন্য বলছি, ধরুন যখন বলা হচ্ছে যে ভারতীয় অর্থনীতি 1950 থেকে 2014 পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল,
সেভাবে কিছু করতে পারছিল না, আমরা কোথাও দাগ কাটতে পারছিলাম না। লাস্ট 10 বছর আমরা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছি। আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতার পরে কিন্তু আমরা অনেকগুলো সমস্যার মধ্যে দিয়ে শুরু করেছিলাম। একটা নিঃস্ব অর্থনীতি, ড্রেনিং অফ দ্য ইন্ডিয়ান রিসোর্সেস, ভারতীয় সম্পদের নিঃসরণ ঘটে গেছিল দাদাভাই নৌরোজি, এবং একটা খোকলা অর্থনীতি। সেই অর্থনীতি যারা হাতে পেয়েছিলেন তারা একটা পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে দিয়ে সুন্দর করে একটু একটু করে, এবং নানা রকম ইন্ডাস্ট্রি, তখন কিন্তু প্রাইভেট পুঁজি ছিল না, তারা ইনফ্রাস্ট্রাকচার ছিল না, একটা অর্থনীতির কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে হেভি ইন্ডাস্ট্রি সরকারি উদ্যোগে তৈরি করে, যেগুলোকে আমরা পাবলিক সেক্টর আন্ডারটেকিংস বলি, যেগুলো আজকে আমরা বিক্রি করছি। এই জায়গার এই পারফরমেন্সটার সঙ্গে এই 10 বছর ধরুন আমার বাবা ঠাকুরদা অনেক কিছু করে গেল, অনেক কিছু দিয়ে গেল আমাকে, এবং তারা ট্রাভেল করে, তারা কামলা ছিল ওদের ডে লেবারার, সেইখান থেকে তারা একটা বাড়ি আমাকে দিয়ে গেল, সুন্দর করে বাড়ি দিয়ে গেল, ঘর দিয়ে গেল, আমি ভাড়া পাচ্ছি, আমি প্রয়োজনে আমার 3টে বাড়ি আছে, 2টো বাড়ি বিক্রি করে দিচ্ছি। তাহলে এই দুটো পিরিয়ড কখনো কম্পারেবল না। তাদের লড়াই আর আমার লড়াই কিন্তু এক না, কি করে এটা কম্পেয়ার করা হলো। এবং সেখানে একটা কথা বলা হচ্ছে, যেটা খুব অদ্ভুত ব্যাপার, যে বলা হচ্ছে যে এটা ডিকেড অফ রিফর্মেটিভ গ্রোথ, মানে অদ্ভুত কিছু ঘটনা। আপনি যেটাকে বললেন যে আচ্ছে দিন, আসলে এই যে আচ্ছে দিন সমাপ্ত হলো, আপনি বললেন যেটা, তারপর বলছেন যে শুরু হল বিকশিত ভারত। আমি বলবো যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমাদের বুড়া দিন ছিল, খারাপ দিন ছিল, 67 বছর ছিল খারাপ দিন, গত 10 বছর হচ্ছে আচ্ছে দিন, এখন আচ্ছে দিন সমাপ্ত হয়ে আসছে আমাদের কাছে বিকশিত ভারত, মানে এখন উন্নয়নের সময়। কেমন এখানে কতগুলো ফিগার দিয়েছে, আমি ইকোনমিক সার্ভে নিয়ে খুব বেশি সময় নেব না, কারণ আপনার প্রশ্নটা রিলেটেড ছিল না। আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি ইকোনমিক সার্ভের একটা দুটো পয়েন্ট বলে যাই, কিভাবে ভোটের দিকে টার্গেট করা হচ্ছে, কিভাবে, মানে দেখ আপনি একটা জানেন কথা, আপনার সঙ্গে এই স্টুডিওতে বসে আমার এর আগেও বহুবার আলোচনা হয়েছে যে আমাদের সরকার কিন্তু অনেকগুলো অর্থনৈতিক তথ্য প্রকাশনা বন্ধ করে দিয়েছে। ঠিক, ন্যাশনাল স্যাম্পল সার্ভে বলুন, অন্যান্যগুলো, ইভেন সেন্সাস হয়নি। এই প্রথম ভারতবর্ষে এই 1881 সাল থেকে শুরু করে এসছে তো নতুন একটা জিনিস এসছে, জাগলারি। জাগলারি তো আছে, জাগলারি বিয়ন্ড জাগলারি বহু ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক তথ্যগুলো সরকারের অফিসিয়াল তথ্যগুলো কিন্তু বন্ধ করে দেয়, ওইগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, তথ্য নেই। এবার কথার জাগলারি কিন্তু ওখানেও হচ্ছে। শুরুতেই যখন বলা হচ্ছে যে ভারতবর্ষ, প্রধানমন্ত্রী স্টেটমেন্ট দিয়ে শুরু করা হচ্ছে, এবং এই অর্থের সময়কে একটা জায়গা বলছে যে আমরা গত 10 বছরে এয়ারপোর্টের সংখ্যা ডাবল হয়েছে। মানে আগে 67 বছরে 2014 পর্যন্ত এয়ারপোর্ট ছিল 74টা, এখন এয়ারপোর্টের সংখ্যা ডাবল হয়েছে। ট্রু, কিন্তু এটাও তো মানতে হবে আগে কিন্তু অ্যাভিয়েশন সেক্টর পুরোপুরি ছিল গভর্ন বাই দ্য গভর্নমেন্ট, সরকারি। এয়ারপোর্টগুলো ছিল আমাদের সরকারের, ফ্লাইট চলতো সরকারের, তাহলে সরকারের রেসপন্সিবিলিটি অনেক বেশি ছিল। এখন এয়ারপোর্ট বাড়ছে, কিন্তু আগরতলার মতো ছোট এয়ারপোর্টে কিন্তু 2024 সাল এই বছর থেকে আদানির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তাহলে সরকার একটা আমার ট্যাক্সের টাকায় এয়ারপোর্ট তৈরি করছে, করে সেই এয়ারপোর্টটা কিন্তু আমার প্রাইভেট পুঁজির কাছে বিক্রি করে দিচ্ছে, যার ফলে ওখানে 1 কাপ কফি 20 টাকার, কফির দাম হচ্ছে 180 টাকা। কোন মানুষের জন্য? 2টো পাউরুটি সঙ্গে মাঝখানে একটু পুর দেওয়া, কেমন, এইটার স্যান্ডউইচ যাকে আমরা বলি, এইটার দাম হচ্ছে 345 টাকা, 340 টাকা। এটাই তো তাহলে মানে এক প্লেট ম্যাগির দাম হচ্ছে আপনার গিয়ে দেখছে 280 টাকা, 290 টাকা। তাহলে এই যে একটা জলের বোতল যেটা আমরা বাজারে 20 টাকায় কিনি, এটা 120 টাকা হচ্ছে এয়ারপোর্টে তার দাম। এগুলো হচ্ছে প্রাইভেটাইজেশনের সুফল বলতে পারেন আপনি যদি বলেন। তাহলে এয়ারপোর্টের সংখ্যা বেড়েছে, কিন্তু একই সঙ্গে সরকারের দায়বদ্ধতা কমেছে। এই জায়গাটা কিন্তু সমীক্ষা রিপোর্টে বলা হচ্ছে না। সমীক্ষায় বলা হচ্ছে আগে ইউনিভার্সিটি ছিল ভারতবর্ষের 743টা বা 773টা, ইউনিভার্সিটি হয়ে গেছে আপনার 1143। ভালো কথা, 10 বছর আমার 400 ইউনিভার্সিটি বা 350 ইউনিভার্সিটি বেড়েছে। কোন ইউনিভার্সিটি? প্রাইভেট ইউনিভার্সিটি। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ঢুকছে, সেইগুলোতে কিন্তু ছাত্রছাত্রী যাচ্ছে, কিন্তু পড়াশোনার মান থেকে শুরু করে, ফান্ডিং থেকে শুরু করে, তারা কিন্তু ল্যাবরেটরি থেকে শুরু করে গবেষণার জায়গাগুলো ঢুকছে। যেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি রমরমা, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এখন অ্যানুয়ালি 1 লাখ 2 লাখ টাকা 3 লাখ টাকা পর্যন্ত ফিজ নিচ্ছে, 6 লাখ টাকা ফিজ নিচ্ছে। এটা কেমন? ব্যাংক বলা হচ্ছে যে ব্যাংকিং ব্যবস্থা নাকি মার্জিং, ব্যাংক মার্জারটা নাকি একটা রেভলিউশনারি ডিসিশন। ব্যাংক মার্জার কেন হয়েছে? এটা হয়েছে আমার এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট, বড় বড় পুঁজিপতিরা টাকা নিয়ে বিদেশে চলে গেছে, ফেরার হয়ে গেছে, তাদেরকে বাঁচানোর জন্য ওই ব্যাংকগুলোকে কোনো না কোনো অন্য ব্যাংকের সঙ্গে প্রফিট আর্নিং ব্যাংকের সঙ্গে মার্জ করে দেওয়া হয়েছে। এই মার্জার, তাহলে এই যে মানে ডার্ক জোনগুলো,
এই ডার্ক জোনগুলো কিন্তু অর্থনৈতিক সমীক্ষায় কোথাও কিন্তু উঠে এলো না। এখন এটাকে যদি আপনি সাকসেস বলেন তাহলে সাকসেস। এইবার ওয়ান লাইনার হচ্ছে আপনার আনসারটা, যেটা আপনি বলেছিলেন যে এই ভারতবর্ষ আচ্ছে দিন শেষ হলো, বিকশিত ভারতবর্ষ আসছে, কিন্তু তা সত্ত্বেও মনোমোহিনী বাজেট হলো না। আসলে বাজেটটা মনোমোহিনী হতে পারেনি, তার অন্যতম কারণ ভারতীয় অর্থনীতির জেনুইন কিছু সমস্যা আছে। আমাদের আলোচনার মধ্যে সেগুলো উঠে আসবে যে কোথায় কোথায় ভারতীয় অর্থনীতি সমস্যায় ভুগছে, কোন সমস্যার কারণে সত্যি এটাকে মনোমোহিনী করা গেল না, এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় আনসারটা হচ্ছে আপনার প্রশ্নের যে দ্বিতীয় দিক, এটা হচ্ছে সরকারি রেসপন্সিবিলিটি কমছে, সরকারি ক্ষেত্র কমছে, সরকার অর্থনীতি থেকে হাত গুটিয়ে নিচ্ছে, প্রাইভেট সেক্টরতে ছেড়ে দেওয়া হচ্ছে। দ্য ইকোনমি উইল গাভার্ন বাই দ্য প্রাইভেট সেক্টর, উইল বি রান্ড বাই দ্য প্রাইভেট সেক্টর। এর ফলে সরকারের আর মনোমোহিনী করার মতো জায়গা নেই, কারণ প্রাইভেট অর্থনীতি ফেলো করি মাখো তেল। তোমার পয়সা আছে, তুমি পয়সা দাও ভাই, পয়সা দিয়ে জিনিসটা কিনে খাও। দুটো বিষয় সেলিম সাহেব আমার কাছে লাগছে। একটা হচ্ছে যে এই যে আপনি 10 বছরের খতিয়ান যেগুলি বললেন 64 বছরের তুলনায় তুলনামূলক আলোচনায়, সেখানে একটা জিনিস স্পষ্ট হয়েছে, ভারত মাথাপিছু আয়ে 137টি দেশের নিচে চলে গিয়েছে রাইট এখানে। আরেকটা হচ্ছে গত বছর আমরা যখন পূর্ণ বাজেটের পরে আলোচনায় বসি, সেই আলোচনায় আমরা দেখেছি যে অর্থমন্ত্রী যেটা বলেছিলেন 1 বছরে 50টা এয়ারপোর্ট হবে আর 157টা নার্সিং কলেজ হবে। হ্যাঁ, এই কথাগুলি, এই যে রিভিউ যদি থাকতো তাহলে আমরা পেতাম যে কটা হয়েছে আর কটা সার্ভেতে থাকতো। এটা কি অ্যাভয়েড করার জন্যই এটা করলেন, যেগুলি হয়নি একটাও? তা আসলে এটা একটা ট্র্যাডিশন চলছে, একটা ধারাবাহিক প্র্যাকটিস হয়ে গেছে সরকারের, যে তথ্য দিও না, নট ইন ফিগার্স বাট ইন স্টেটমেন্ট। আমি মুখে বলবো, কথাই বলবো, আমি বলবো যে তুমি বড়লোক হয়েছ, আমি বলবো না যে তোমার ইনকাম আগে কত ছিল এখন কত। আয়ের দুটো ফিগার দিলে আমাকে বলে দিতে হয় না গত 64 বছর বা 67 বছরে ভারতবর্ষের প্র্যাকটিসটা কী ছিল। সরকার শুধু ফিগার দিত, আমরা যারা সামাজিক অর্থনীতি অথবা সোশ্যাল সায়েন্স সমাজবিজ্ঞানের ছাত্র, আমরা সেখান থেকে স্টেটমেন্ট তৈরি করতাম, ইন্টারপ্রিটেশন দিতাম। তাহলে সরকারের কাজ হচ্ছে তথ্য দেওয়া, আমরা যারা গবেষক, আমরা যারা ছাত্র, আমরা যারা এই কাজগুলো করি, আমাদের কাজ হচ্ছে ভালো মন্দটা বিচার করা, ট্রেন্ড লাইন ফিট করা, বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করা। এখন সরকার ফিগার দিচ্ছে না, সরকার স্টেটমেন্ট দিচ্ছে। আগামী দিন আমাদের কিন্তু রিসার্চের জায়গাটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে, কারণ এটা থাকছে না। যেমন আপনাকে বলি কতগুলো কীরকম জাগলারি হয়। ধরুন হ্যাঁ, বলছে এই যে একজন হেলথের ক্ষেত্রে আসুন, হেলথের ক্ষেত্রে, বা আর আমি হেলথেও যাচ্ছি, ওটা পড়ে যাচ্ছি, তারও আগে আমি বলি যে আপনি যে বলছেন যে কোথায় প্রতিশ্রুতি কি আর কতটা হলো। আমি এর আগে আপনার এখানে একটা আলোচনায় বলেছিলাম, তার আগে আরও কয়েকটা চ্যানেলে বলেছিলাম, আগের বছর তার আগের বছর, যে একটি 2017-18 যে বাজেট, এই বাজেটটা আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় ছিল, কারণ বলা হয়েছিল যে গোটা দেশে 7টা ট্যুরিস্ট হাব তৈরি করা হবে, ট্যুরিস্ট হাব, পর্যটন কেন্দ্র, এবং তার মধ্যে নর্থ ইস্ট একটা হাব পাবে, সেটা হতে পারে আসামে বা সেটা হতে পারে মণিপুরে, কোথাও সেন্টার করে হোল নর্থ ইস্টার্ন ট্যুরিস্ট হাব তৈরি করা হবে। আজকে মোর দ্যান 5 ইয়ার্স এই হাবের দেখা নেই, বা এই হাব সংকট, এই হাবের কথাটা আমরা ভুলে গেছি, এবং সরকারও ভুলে গেছে। সরকার আইআইটি কটা করেছে, আচ্ছা ভুলে গেল সরকার। তাহলে সরকারি ঘোষণা ছিল যে 7টা ট্যুরিস্ট হাব, যার মধ্যে নর্থ ইস্ট একটা হাব পাবে, এটা কিন্তু হলো না। এইবার বাজেটে দেখুন রেল সম্পর্কে এক্সাজারেশনটা কোথায় হয়, 40,000 রেল বগিকে বন্দে ভারতে উন্নয়ন ঘটানো হবে। 40,000 রেল বগি না করে, এটাকে যদি কম্পার্টমেন্ট না করে, এটাকে যদি কত ট্রেনকে আমি বন্দে ভারতের মানে নিয়ে আসবো বলতো, সংখ্যাটা 40,000 থেকে নেমে হয়তো দেখা গেল যে 4,000-এ চলে এলো। তাহলে ফিগারটাকে 4,000 না দেখানোর জন্য, কারণ একটা ট্রেনে কিন্তু গড়ে 10টা 12টা 15টা পর্যন্ত বগি থাকে, তাহলে আমি প্রত্যেকটা বগি ধরছি, তাহলে কি এটা এরকম যে একই ট্রেনের মধ্যে বন্দে ভারত বগিও থাকবে আবার ট্র্যাডিশনাল বগিও থাকবে, তাহলে ট্রেনটার মানটা কী হবে? তাহলে আমি 40,000 কম্পার্টমেন্টের কথা বলছি, আমি কেন 4,000 ট্রেনের কথা বলছি না? আমাকে যেটা সারপ্রাইজিং মনে হচ্ছে তথ্যের জাগলারি যেটা, বা ধরুন একটা এত মাইল এয়ারপোর্ট হবে যদি বলে দেয়, যেটা মানে কালো টাকা নিয়ে, ব্ল্যাক মানি নিয়ে কোনো কথা কি শুনতে পেয়েছেন? পরপর বাজেটে এক সময় প্রতিশ্রুতি ছিল সমস্ত কালো টাকা উদ্ধার করা হবে, এখন দেখা যাচ্ছে কালো টাকা সম্পর্কে স্পিকটি নট, কমপ্লিটলি সাইলেন্ট, কিপিং মাম, সরকার পুরোপুরি নীরব। হ্যাঁ, আমি বলি আপনাকে, যেখানে বলা হচ্ছে যে আপনার ধরুন যে রেলের সম্পর্কে এটা বললাম, আচ্ছা
হেলথের ক্ষেত্রে বলছে ভ্যাকসিনেশন টু প্রিভেন্ট, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমাদের মেয়েদের মধ্যে নাকি, এই তথ্য আমাদের কাছে নেই, হয়তো হতে পারে মেডিকেলে, যে নয় আমাদের মেয়েদের মধ্যে, মায়েদের মধ্যে সার্ভাইকাল ক্যান্সারের প্রবণতা বাড়ছে, এটা অনেক দিন থেকে। এবং সেই রেটটা যে একদম মারাত্মক রকম, এইডস যেভাবে বাড়ছে, নেশা যেভাবে বাড়ছে, সার্ভাইকাল ক্যান্সার কিন্তু ঠিক অতটা রেটে বাড়ছে না। কিন্তু এই বাজেট বলছে সার্ভাইকাল ক্যান্সার যে বাড়ছে তার জন্য 9 থেকে 14 বছর মেয়েদের বাধ্যতামূলক ভ্যাকসিনেশন দেওয়া হবে। ভালো কথা। আমি যদি উল্টো দিক থেকে বলি, এই ভ্যাকসিনেশনটা আসলে ইন্ডিয়া পোস্ট কোভিড পিরিয়ডে ভ্যাকসিনের মার্কেটটাকে খুলতে চাইছে। এই ভ্যাকসিন কোনো না কোনো প্রাইভেট কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে, তার মানে একটা কমার্শিয়ালাইজেশন অফ ভ্যাকসিনেশন এইটা কিন্তু চালু করা হচ্ছে। কোথাও না কোথাও হেলথের জন্য একটা প্রাইভেট বাজার খুলে দেওয়া। আমি এভাবেও ভাবতে পারি কেমন। বা বলছে এই যে নিউ স্কিম করা হবে আয়ুষ্মান ভারতে, যেখানে মানে স্লাম হাউসেস, রেন্টেড হাউসেস, মিডল ক্লাস যারা আছে তাদেরকে টার্গেট করে এখানে কিন্তু আয়ুষ্মান ভারতের প্রকল্পটাকে আরেকটু এক্সটেন্ড করা হবে এই মিডল ক্লাসের জন্য। কেমন, এটা ভালো, খারাপ না। কিন্তু কোথাও না কোথাও দেখা যাচ্ছে, আপনি এডুকেশনে আসুন, এবারের বাজেটে এডুকেশনে ওভারঅল কিন্তু 7% বরাদ্দ কমিয়ে দেওয়া হলো। গত বছর 2023-24 রিভাইজ এস্টিমেট, মানে অ্যাকচুয়াল বাজেট রিভাইজে যে খরচটা হলো আলটিমেটলি, সেইখান থেকে এবারের বাজেটে এডুকেশনে 7% কিন্তু বলা হচ্ছে যে আমার এডুকেশনের ক্ষেত্রে ইউথ এবং শিশু তাদের সব থেকে জোর দেওয়া হবে। অথচ বাজেটে কিন্তু ওভারঅল 7% কিন্তু আপনার এডুকেশন খাতে বরাদ্দ কমিয়ে দেওয়া হলো। এনইপি 20-তে বলা হয়েছে জিডিপির কত পার্সেন্ট, সেখানে তো ধারে কাছে যাওয়াই হলো না। এবং ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এইটা রূপায়ণের জন্য যেখানে আমার হিউজ পরিমাণ অর্থের প্রয়োজন, সমস্ত কলেজগুলোকে, ইউনিভার্সিটিগুলোকে, এডুকেশন সেন্টারগুলোকে, ইভেন অঙ্গনওয়াড়িগুলোকে পর্যন্ত, কারণ আমরা কিন্তু এখন টোটাল স্ট্রাকচারটা বদলে দিয়েছি এবং আমরা 3 বছরের উপরের শিশুদের কিন্তু স্কুলে আনতে চাইছি, তাহলে প্লে স্কুল তৈরি করতে হবে। তাহলে যেখানে আমার এটা ট্রানজিশন ফেজ, ইন্ডিয়ান ইকোনমি ইজ গোয়িং থ্রু এ ট্রানজিশন ফেজ ইন টার্মস অফ দি এডুকেশনাল এক্সপানশন ইন ইন্ডিয়া, ইফ ইউ গো বাই দ্য ট্রু সেন্স অফ দি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। তাহলে এই এডুকেশন 2020 ট্রু সেন্সটা ধরে নিই, এর এসেন্সটা নিই, তাহলে এখানে বাজেট বরাদ্দ অনেক বেশি হওয়ার কথা ছিল, সেখানে বাজেট বরাদ্দ 7% কমিয়ে দেওয়া হলো। তার মানে কোথাও আমার যে এডুকেশন পলিসির যে প্রোপাগান্ডাটা আমি দিচ্ছি আর প্র্যাকটিসে যেটা যাচ্ছি দুটো মিলছে না। অর্থাৎ এই গ্যাপটা পূরণ করার জন্য প্রাইভেট সেক্টরকে ইনভাইট করে রাখা হলো। এক্স্যাক্টলি। আপনি যে বিকশিত ভারতের কথা বললেন, আচ্ছে দিনের কথা বললেন, বা আগের পিরিয়ডের সঙ্গে বা দুর্দশার ভারতের কথা, এইবার কর্পোরেট সেক্টরকে বলা হচ্ছে কিভাবে ইনভাইট করা হচ্ছে বলি, তার এক্সাম্পল কিন্তু এই বাজেটই আছে। বাজেট স্পিচের মধ্যে 58 মিনিটের বাজেট স্পিচের মধ্যে কিন্তু ইঙ্গিতগুলো কিন্তু আছে। কেন আপনি বলছিলেন যে মনোমোহিনী হলো না? কারণ সরকারের মনোমোহিনী করার মতো জায়গাতে নেই। কেন বলি, IMF এর রিপোর্ট আপনি বলেছেন, আমি আর কোনো IMF রিপোর্টে যাচ্ছি না। কেমন, আচ্ছা, এডুকেশন সেক্টরের ক্ষেত্রে মজার ব্যাপারটা দেখুন, টু এনকারেজ দ্য প্রাইভেট সেক্টর টু সেট আপ রিসার্চ অ্যান্ড ইনোভেশন এ কর্পাস ফান্ড অফ 1 লাখ crore রুপিস, এইটা কিন্তু কর্পাস ফান্ড দেওয়া হবে, লোন হিসেবে দেওয়া হবে, ইন্টারেস্ট ফ্রি লোন হিসেবে একটা কর্পাস ফান্ড সরকার তৈরি করবে 1 লক্ষ কোটি টাকা। এই কর্পাস ফান্ডটা প্রাইভেট সেক্টরগুলো ইউটিলাইজ করবে এবং তারা নানা রকম রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার এবং স্কলারশিপ দেবে। প্রশ্ন হলো, আমাদের ভারতবর্ষে এসটি স্কলারশিপ ছিল, এসসি স্কলারশিপ, মাইনরিটি স্কলারশিপ, রিসার্চের ক্ষেত্রে মৌলানা আজাদ স্কলারশিপ, সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ, আমাদের ছিল আপনার নন জেআরএফ নেট, হ্যাঁ, ওবিসি এবং এসটি স্কলারশিপ। এই সমস্ত স্কলারশিপগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, নেই। মৌলানা আজাদ স্কলারশিপ মাইনরিটি অ্যাবলিস্ট। নন জেআরএফ মানে যারা জেআরএফের থেকে 1% বা 2% কম মার্কস পায় নেট পরীক্ষাতে, ওবিসি যদি হয় বা এসটি হয়, তাদের জন্য 34,000 টাকা 35,000 টাকা পার মান্থ নন জেআরএফ স্কলারশিপ, এটা বন্ধ হয়ে গেছে। এসটি স্কলারশিপ ডিসবার্সমেন্ট হয়নি, ইউনিভার্সিটিগুলোতে বহুত দিন ধরে আটকে আছে। তাহলে সরকার কিন্তু সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ গত মোর দ্যান 2 ইয়ার্স কিন্তু ফর্মই বার হয়নি, গভর্নমেন্ট ফর্ম ইস্যু করেনি, মানে অ্যাডভার্টাইজমেন্টে আসেনি। কেমন, এটা ফ্লোরে আসছেই না, এই আলোচনাটাই আসছে না। এবং সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় আপনি পাবেন, যেটা কিছুদিন আগে আমাদের মাননীয় সদ্য শশী থারুর বলার চেষ্টা করেছেন। এবং আমি জানি না, মানে পার্লামেন্টে আজকাল তো ধরুন অনেক রকম আলোচনা হয়, কিন্তু খুব কমন মানুষের কথা কম আলোচনা হয়। যতটা পলিটিক্যাল ডিবেট হয়, ধর্ম নিয়ে কথা হয়, মন্দির নিয়ে কথা হয়, মসজিদ নিয়ে কথা হয়, ততটা কিন্তু কমন ইন্টারেস্ট নিয়ে কথা কম হয় আজকাল। আমি এটা আমার ফিলিংস, ব্যক্তিগত ফিলিংস। এর মধ্যে একটা আলোচনায় আমাদের তুলেছেন এই কথাটা, শশী থারুর, উনি একটা ভালো পয়েন্ট তুলেছেন যে নন নেট ফেলোশিপ,
মানে আমরা চাইছি যে ভারতবর্ষে রিসার্চ এনভায়রনমেন্টটা বাড়ুক, যেখানে চায়না থেকে শুরু করে প্রতিবেশী রাষ্ট্র, যেখানে যারা মাস্টার ডিগ্রি পাস করে তাদের 18 থেকে 20% রিসার্চে যায়, ভারতবর্ষে সেটা 3 থেকে 4%। এই জন্য ডিউরিং দ্য মনমোহন সরকার রেজিম, আমি মনমোহন সরকারই বলছি, নামই বলছি যেহেতু নামই এখন প্রচলনটা হয়েছে, এবং ইউপিএ গভর্নমেন্টের সময়ে ওই সময় 2008 সালের দিকে একটা নন নেট ফেলোশিপ চালু করা হয়েছিল, যে মিনিমাম যারা নেট পাবে না, জেআরএফ পাবে না, তারাও যদি রিসার্চ করতে চায় তাদেরকে 8,000 টাকা একটা মিনিমাম গ্রান্ট দেওয়া হবে। 2008 সালে বা 9 সালে যেটা 8,000 টাকা চালু হয়েছিল, অবাক হবেন গত 16 থেকে 18 বছরে এটা 8,000 টাকা দিয়ে হয়েছে। ইনফ্লেশন বেড়ে গেছে। 2008 সালে বা 9 সালে বা 11 সালে যদি চালের দাম থাকতো 30 টাকা, চালের দাম বেড়ে হয়ে গেছে আপনার 60 টাকা, 65 টাকা, 70 টাকা পার কেজি। কিন্তু নন নেট ফেলোশিপ বাচ্চাদের জন্য 8,000 ছিল, আজও 8,000 আছে। এটাকে শশী থারুর কিন্তু এটাকে বাড়ানোর জন্য বলেছেন, উনি বলেছেন রিভাইজ করে গভর্নমেন্টের মিনিমাম এটাকে 20,000 করা উচিত। এখন 20 হবে না, 12 হবে না, 14 হবে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু এতদিন ধরে রিভাইজ হয়নি। এই গুরুত্বপূর্ণ, যেখানে আমার কয়েক লক্ষ ছেলে মেয়ে কিন্তু ইউনিভার্সিটি রিসার্চ করছে মাত্র 8,000 টাকার ভরসায়। ঠিক এই 8,000 বাড়ার কথা ছিল, এখন সেটাও প্রায় বন্ধ হওয়ার পথে। অথচ সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে সমস্ত স্কলারশিপগুলো প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়া হবে, প্রাইভেট সেক্টরে কর্পাস ফান্ড দেওয়া হবে, এই কর্পাস ফান্ড থেকে প্রাইভেট সেক্টর চালাবে। তাহলে আমি যেটা বলছিলাম, সরকারের যে রেসপন্সিবিলিটি, কোথাও না কোথাও উই আর এন্টারিং অ্যান্ড উই হ্যাভ এন্টার্ড ইনটু আ মার্কেট ইকোনমি। আমরা ভারতবর্ষ গত 10 বছরে বাজার অর্থনীতিতে মাথা গলিয়ে দিয়েছি। লগ্নি পুঁজি ভারতবর্ষে ঢুকে গেছে এবং এটাকে সে তার সাম্রাজ্য বিস্তার করেছে। এখন আর আপনার সরকারি ক্ষেত্রগুলো ক্রমশ বিক্রি করে দিচ্ছি। গত বছরও তো 61,000 কোটি টাকা টার্গেট ছিল এবং সেটা টোটালটাই প্রায় কমপ্লাই করা হয়েছে। এবছর একটু কমেছে, এবছর আসলে ক্রমশ পৈতৃক সম্পত্তি বিক্রি করার সম্ভাবনা কমে আসছে, কারণ পৈতৃক সম্পত্তি তো একটা রিজার্ভ। আমার বাবা ঠাকুরদা যেটা করে গেছে সেটা তাদের বর্তমানে হয়েছে, তাদের অবর্তমানে আমার তার জমি বাড়বে না। ঠিক, আমি যদি জমি বিক্রি করতে থাকি একসময় জমি বিক্রির পরিমাণ কমে আসবে। কাজে গত বছর 61,000 কোটি টাকা তোলা হয়েছে, এবছর টার্গেট দেওয়া হয়েছে 49,000 কোটি টাকা। ক্রমশ কিন্তু আর বিক্রি করার মতো কিছু আমাদের হাতে নেই সরকারি। এই যে মানে 14.13 কোটি টাকা, লাখ কোটি টাকা বাজার থেকে তোলার কথা বলছেন, মানে এই যে টাকাটা, এটা সরাসরি সাধারণ মানুষ পকেট থেকে কি কাটা যাবে মনে হচ্ছে? আবার বলুন, বাজার থেকে তোলা, বাজার থেকে তোলার কথা, রাজস্ব বৃদ্ধির কথা বলা হয়েছে 13.3%, রাইট। ঠিক আছে। এই বৃদ্ধির প্রস্তাবের পাশাপাশি বলা হচ্ছে 14.13 লাখ কোটি টাকা বাজার থেকে তোলা হবে। এই বিষয়টা এখন বাজার থেকে তোলার ক্ষেত্রে যেটা হয়, ধরুন সম্ভাবনা কম, কারণ আমাদের যে ডাইরেক্ট ট্যাক্স আয়কর, প্রত্যক্ষ করে কোনো রকম পরিবর্তন হয়নি না। মধ্যবিত্ত যেটা আশা করেছিল, চাকরিজীবী যে আশা করেছিল কিছু ছাড় পাওয়া হবে, সেটাই কিন্তু বলছি। এটা আশাটা অমূলক, কারণ অন্তর্বর্তীকালীন বাজেটে নর্মালি এটা থাকে না। কাজে এটা ঠিকই আছে, বাজেটে এটা থাকে দেয় না। না, হ্যাঁ। আচ্ছা, পরোক্ষ কর, ইনডাইরেক্ট ট্যাক্স, জিনিসপত্র কিনলে আমরা যে কর, সেটারও খুব বেশি পরিবর্তন হয়নি। কিন্তু এটা হতে পারে যেটা সারচার্জ, সার্ভিস ট্যাক্স, এগুলো কিভাবে তুলবে? এগুলো যদি হয় তাহলে সরকারের, তাহলে জনগণের পকেট কাটা যাবে। আরেকটা হতে তাহলে পারে, এটার ভেতরে একটা কোনো গোপনীয়তা আছে না, এটা হতে পারে যে সরকারের ধরুন 2 রকম ফান্ডিং আছে। এক হচ্ছে একটা টার্গেট 49,000 কোটি টাকা আমি তুলবো আমার সম্পত্তি বিক্রি করে, পাবলিক আন্ডারটেকিংকে ডিসমিস করে। আর এর বাইরেও সরকারের সম্পদ আছে, যে সম্পদগুলো ভাড়া দিয়ে, লিজ দিয়ে টাকা তোলার সুযোগ আছে। মানে সরকারি সম্পদ বিক্রি করার একটা সুযোগ আছে। এইটা বাজার থেকে তোলা মানে হচ্ছে প্রাইভেট পার্টি থেকে তোলা হবে। হ্যাঁ, প্রাইভেট পার্টিকে কোথাও কোনো না কোনো সুবিধা দেওয়া হবে, হ্যাঁ, প্রাইভেট ইনভেস্টরকে সুবিধা দেওয়া হবে। এমনি তোমরা আমাকে টাকা দাও, দিয়ে দেবে, এবং এরকম তো না। প্রাইভেট ইনভেস্টরকে কোথাও না কোথাও আমার কোনো না কোনো জিনিস লিজে দেওয়া হবে, রেন্ট আউট করা হবে, ব্যবহার করার সুযোগ দেওয়া হবে, এবং তার বিনিময়ে এখন ধরুন আমি বলছি আপনাকে একটা এক্সাম্পল দিলে বুঝবেন বাজার থেকে তোলার ব্যাপারটা। হ্যাঁ, আপনার কথাটা যথার্থ যে ঘুরিয়ে কিন্তু সাধারণ মানুষের পকেট কাটা যাবে। এক্সাম্পলটা অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি। ধরুন আমি আমার সম্পত্তি যা আছে, সম্পদ আছে, সেটা বিক্রি করলাম, সেটা হচ্ছে ডিসইনভেস্টমেন্ট, ঠিক, মানে বিনিয়োগ বিমোচন। আমার বাবা কাকা করে গেছে, আমি ভেঙে খাচ্ছি, দ্যাটস বিনিয়োগ বিমোচন, ওটা শেষ। আমি আমার সম্পত্তিকে লিজ আউট করবো, রেন্ট আউট করবো, ভাড়া দেবো, আমি লিজে দেবো, এটা এক ধরনের। আর একটা হচ্ছে বাজার থেকে তোলা মানে আমার আগরতলা এয়ারপোর্টটা যখন আমি বিক্রি করছি 4,000 কোটি টাকা, 400 কোটি টাকা, 400 কোটি টাকা, তাহলে বাজার থেকে 400 কোটি টাকা উঠে এলো। ওই যে আপনি যেটা বলছেন 14.1 লক্ষ কোটি, তার থেকে যে আমি 400 কোটি একটা এস্টিমেট দিলাম, এটা ওখান থেকে তুলে এলো। এইবার যে ওরা যখন কিনবে, ওরা এটাকে টোটালি কমার্শিয়ালাইজ করবে, মানে অর্থাৎ আমার সম্পদ ওই যে বিক্রি বললাম করেই তো। যে 20 টাকার জল 120 টাকা দিয়ে কিনে খেতে হবে, তার একটা অংশ সরকারের ঘরে যাবে, ওইটা হচ্ছে বাজার থেকে তোলা। মানে আমার কোনো না কোনো পরিষেবাকে
প্রাইভেট হাতের মধ্যে দিয়ে ব্যবসা করার সুযোগ করে দিয়ে সরকার ওখান থেকে কিছু পয়সা কামিয়ে নিচ্ছে। এটাকেই হচ্ছে বাজার থেকে তো এই টাকাটা এটা টার্গেট। আগামী দিনে এটাই রাজস্ব বৃদ্ধি। এটা আগামী দিনে আরো বেশি সংখ্যক সরকারি এয়ারপোর্টগুলোকে প্রাইভেট হাতে ছেড়ে দেওয়া হবে, আরো বেশি সংখ্যক রেল স্টেশন এবং প্ল্যাটফর্মকে বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হবে। একটা দুটো কিরকম ফারাকটা দেখুন, একটা প্ল্যাটফর্ম সরকার দেখছে, আমি গিয়ে যদি আমার মন খারাপ করে আমি একটা 10 টাকার প্ল্যাটফর্ম টিকিট কেটে কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওখানে বসে থাকতে পারি। যদি প্রাইভেট হাতে যাই আমাকে ঘন্টা বিশেষে 120 টাকা বা 130 টাকা দিতে হবে, আমার মন খারাপের 4 ঘন্টার দাম যাবে 500 টাকা। যদি গিয়ে মন খারাপও করা যাবে না। রেল স্টেশনে গিয়ে আমি ছোটবেলায় কি করতাম, রেল স্টেশনে গিয়ে বসে থাকতাম ঘন্টা ঘন্টা, আড্ডা মারতাম, তাস খেলতাম, এটা চলবে না। তাহলে এই গল্পটা কিন্তু বন্ধ হচ্ছে এইভাবেই কিন্তু। অথবা ধরুন কালকে আমার একটা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি একটা বড় অংশ কোনো প্রাইভেট হাউসকে ছেড়ে দেওয়া হলো, আমার ইউনিভার্সিটির অডিটোরিয়ামটাকে বলা হলো এই অডিটোরিয়ামটা প্রাইভেট পার্টিগুলো কারো বিয়ের জন্য ভাড়া দেওয়া হবে। এইটা হচ্ছে এই বাজার থেকে তোলা। এটা কি কর্পোরেটের পকেট ভর্তির একটা দুজনেই লাভ। কর্পোরেট তো লাভ করবি, একই সঙ্গে সরকার এখান থেকে একটা মুনাফা পাচ্ছে, মাঝখান থেকে আমাদের পকেটটা ফাঁকা হবে, মাঝখান থেকে জনগণের পকেটটা কাটা। তো জনগণের পকেটে ঢুকবে কি? এইটা থেকে কি পেলেন? কিছু পাওয়া গেছে? আমি একটা জাগলারির কথা বলি। একটা জায়গায় এই যে এমজিএন রেগা টাকা বরাদ্দ বাড়েনি, 0%, একদম বাড়েনি, একদম জিরো। এমজিএন রেগাই তো আমাদের যে বাস্তব ক্ষেত্রে যে এই যে বেকার যারা বা শ্রমিকরা, তারা একটা আয়ের উৎস ছিল এমজিএন রেগা, কোনো সন্দেহ নেই। এবং যে জিনিসগুলি এসছে মানে যেখানে ব্যয়ের প্রস্তাব যেখানে নেই, যেমন কৃষি, শিক্ষা, স্বাস্থ্যের কথা আপনি বলেছেন, সমাজ কল্যাণ দপ্তরের বরাদ্দ বাড়েনি। তারপরে প্রধানমন্ত্রীর কৃষি যোজনা, প্রধানমন্ত্রীর আবাস যোজনা, এমনকি বেকারত্বের যুগ, এই এখন যে রেকর্ড বেকারত্বের যুগ, সেখানে যে এমজিএন রেগার যে বরাদ্দ তাও বাড়েনি। এখানে একটা মানে আপনার বাজেটের যে বিষয়টাতে একটা জাগলারির কথা আপনাকে, আমি ব্যাপারটা বুঝতে পারছি না, সেই জন্য ওদের আমাদের দর্শকদের জন্য বলি। এখানে বলা হচ্ছে যা মানে যে টাকার হিসেব দেওয়া হচ্ছে সেই টাকাটা হচ্ছে যে টাকাটা খরচ হয়নি, না হওয়ার পরিপ্রেক্ষিতে ধরুন আমি 10 টাকা রেখেছিলাম, খরচ করেছি 6 টাকা, এবার আমি 7 টাকা বাড়ালাম, অর্থাৎ রেখেছিলাম যে 10 টাকা সেটাকে আমি ভিত্তি ধরছি না ধরে যেটা খরচ করেছি তার রিভাইজ যে খরচ যেটা করেছি সেটার উপরে ভিত্তি করে আমি কিছু পার্সেন্টেজ বাড়ালাম, বলা হচ্ছে যে আমি বাড়িয়েছি। এই যে জাগলারিটা, এটা কেন করতে চাইছেন সরকার? এটা কি ধরা পড়বেন? এটা তো পড়বেই না। এটা করার মানে হচ্ছে বলি যেটা যে এমজেনরেগার কথায় ধরুন, এমজেনরেগায় আগের বছর বরাদ্দ ছিল যা ধরুন যে 61 বা 76 কোটি টাকা, 86 এটা আবার কমিয়ে 86,000 কোটি টাকা। এই বছরও 86,000 কোটি টাকা রাখা হলো। আমি বলবো বাস্তবে কিন্তু বরাদ্দ কমে গেল, কারণ এর মধ্যে কিন্তু 5 থেকে 6% ইনফ্লেশন আছে, মুদ্রাস্ফীতি। তাহলে 6% বরাদ্দ তো কমে গেল, কারণ মুদ্রাস্ফীতির হিসেবে তো রাখতে হবে। তাহলে প্রথমত হচ্ছে যে জায়গাটা এক্সপ্যান্ড করে, এক্সপানশনের জন্য বাজেট বরাদ্দ অ্যাবসলিউটলি বাড়ার কথা ছিল, সঙ্গে আবার ইনফ্লেশনটাকে ক্যালকুলেট করলে আরো 6% অ্যাডিশনাল বাড়ার কথা ছিল, সেটা কিন্তু বাড়লো না, কমে গেল। তাহলে এই যে জায়গাটা কমে গেল বরাদ্দ, শুধু এটা না, আপনি যখন এটা বলেছেন তখন আমি এই জায়গাটা বলি যে কোথায় কমেছে, কেমন মিড ডে মিলেও কমেছে সব জায়গায়, থেকে শুরু করে অনেক জায়গাতেই কিন্তু বাজেট বরাদ্দ, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কোথায় কমেছে। যেমন ধরুন ফাইন্যান্স কমিশন গ্রান্টস মানে হচ্ছে যে ফাইন্যান্স কমিশন রাজ্যগুলোকে যে টাকা দেয়, তাহলে ফাইন্যান্স কমিশন হচ্ছে 5 বছরের জন্য, আমার অর্থ কমিশন হচ্ছে 5 বছরের জন্য। এই 5 বছরে সরকার তাকে বাজেটে একটা টাকা দেবে, সেই টাকা থেকে রাজ্যগুলোকে ডিসবার্স করবে। এইখানে ফাইন্যান্স কমিশন গ্রান্টস কিন্তু 5.7 মানে প্রায় 6% কমিয়ে দেওয়া হলো। তার মানে রাজ্যগুলো কিন্তু 6% টাকা কম পাবে। ফেডারেল ব্যবস্থার উপর আক্রমণ, রাইট। এবার ধরুন আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যেমন ধরুন আমি বলছি যে এর মধ্যে সব থেকে কমালো কোথায় জানেন? পোস্ট ডিভলিউশন রেভিনিউ ডেফিসিট গ্রান্ট, যেটা কমিয়ে দিয়েছে 52%, 52.6 মানে প্রায় 53%, মানে মোর দ্যান 50% পোস্ট ডেভলিউশন ডেফিসিট গ্রান্ট। মানে হচ্ছে আমি বলি যে রাজ্যগুলোকে শুরুতে বলা হলো তোমাদের এই টাকা দিলাম, তোমরা চলো। তার পরবর্তী সময় কি করা হতো? স্পেশাল ক্যাটেগরি স্টেট, পার্টিকুলারলি দ্য স্টেটস অফ নর্থ ইস্ট, জম্মু কাশ্মীর, আগের জম্মু কাশ্মীর, ইউনাইটেড, আপনার উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ,
এই রাজ্যগুলোর জন্য একটা আলাদা টাকা রাখা হতো, যে এই রাজ্যগুলো যেহেতু এদের ইন্ডাস্ট্রি নেই, এদের আর্থিক বিকাশ ওই পর্যায়ে পৌঁছায়নি, এদের অনেক রকম হার্ডেলস আছে, মানে ল্যান্ড থেকে শুরু করে সব কিছু, এখানে এদের জন্য পোস্ট রেভলিউশন যে যাকে যা টাকা দেওয়ার দিয়ে দিলাম, তারপরে ফাইন্যান্স কমিশনের কাছে একটা গ্রান্ট থাকতো, ওই গ্রান্ট থেকে যারা যারা ডেফিসিটে ভুগছে তাদেরকে টাকা দেওয়া হতো, এবং সেখানে মূলত বেনিফিটেড হতাম নর্থ ইস্টের লোকের, আমরা নর্থ ইস্টের রাজ্যগুলো, সেইটা 52% উপর কমিয়ে দেওয়া হলো। তার মানে কি, অটোমেটিক্যালি আমাদের কিন্তু যে ডেফিসিটটা হবে, এই ডেফিসিট মেকআপ করার জন্য ফাইন্যান্স কমিশন থেকে আমরা কিন্তু সেরকম টাকা পয়সা পাবো না। তাহলে এই জায়গাটা কিন্তু একটা জায়গা ক্ষতি হলো, কেমন? ঠিক এরকমই ধরুন খরচের দিক থেকে বলি, আপনি এক্সপেন্ডিচার বলছিলেন, কনজামশন অ্যাফেয়ার্স, ফুড এবং একই সঙ্গে পাবলিক ডিস্ট্রিবিউশন, মানে রেশন ব্যবস্থা, গরিব মানুষের রেশন ব্যবস্থা। এই রেশন ব্যবস্থায় চাল ডাল অনেক কিছু বলা হয়, ভোজ্য তেল দেওয়া হবে, আমাদের এখানে তো আরও রেভলিউশন হচ্ছে, আরও অনেক কিছু বলেছে দেওয়া হবে, কেমন? রেশনে নাকি সবই দেওয়া হবে, কিন্তু সেই রেশন ব্যবস্থার উপরে টাকা কমিয়ে, এখানে কিন্তু টাকা কমিয়ে দেওয়া হলো, প্রায় 3-4% টাকা কিন্তু রেশন ব্যবস্থায় কমিয়ে দেওয়া হলো। তাহলে ইনফ্লেশনটাও এর সঙ্গে 6% ইনফ্লেশন ধরুন, যদি 4% অ্যাবসলিউট কমিয়ে থাকে, 6% ইনফ্লেশন, তাহলে 10% কিন্তু টাকা কিন্তু কমে গেল বরাদ্দে, কেমন? এডুকেশন সেক্টর আগে আপনাকে বলেছি যে এডুকেশন সেক্টরে কিন্তু 7% কমে গেছে, কেমন? আচ্ছা, কেমিক্যাল ফার্টিলাইজারে কমেছে -12.4%, অর্থাৎ অন্নদাতারাও মানে কৃষকরাও ঝামেলায় পড়ে। তাহলে বায়ো ফার্টিলাইজার বাড়া উচিত ছিল, জৈবিক সারে বাড়া উচিত ছিল, সেটা কিন্তু বরাদ্দ সেই অনুপাতে বাড়েনি। তাহলে এখানে কিন্তু এখনো পর্যন্ত আমরা কেমিক্যাল থেকে তো পুরো বেরিয়ে যেতে পারিনি, তাহলে সেই জায়গায় কমে যাওয়া মানে হয়তো এনভায়রনমেন্টের জন্য ভালো, কিন্তু একই সঙ্গে কিন্তু কৃষকের যে সাপ্লিমেন্টারি ব্যবস্থা থাকা দরকার ছিল সেটা নেই, যার ফলে কৃষিকাজ কিন্তু মার খেতে পারে, এই সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে, কেমন? আচ্ছা, আমরা একটা সর্বশেষ জায়গায় আসছি আপনার কাছে, আপনি যেটা দিয়ে শেষ করবেন সেটা হচ্ছে যে জ্ঞান, GYAN, যার অর্থ বলা হচ্ছে গরিব, যুব, অন্নদাতা এবং নারী বলেছেন। সেখানে একটা তথ্য এসেছে যে মহিলাদের জন্য বরাদ্দ অর্থ 4% থেকে কমে 0.06% এসে গেছে, রাইট। এবং কন্যা শিশুদের কথা যেটা আপনি বললেন, ওই ইঞ্জেকশনের কথা, ভ্যাকসিনের কথা, গত বাজেটে কন্যা শিশুদের কথা গত বাজেটে বলা থাকলেও এবারের বাজেটে একটা শব্দ নেই। নারী নির্যাতনের সংখ্যা বেড়ে গেলেও নির্ভয়া ও মিশন শক্তির বরাদ্দ দেওয়া হলো না। রাইট। এই যে বিষয়গুলি, তাহলে আমাদের যে এই মুহূর্তে যে মূল বিষয়টার দিকে যারা তাকিয়েছিলেন, সেই যুব সম্প্রদায়, তারা কি পেলেন? এখানে অদ্ভুত একটা ব্যাপার, আমি আগে আপনাকে বলেছি যে ভারতীয় অর্থনীতি কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা সরকারি তথ্য বেরোয় না, জাগলারি হয়, আমরা অনেক ক্ষেত্রে ধরতে পারি না। IMF-এর তথ্য একরকম কথা বলছে, ভারত সরকারের স্টেটমেন্ট আরেক রকম বলছে। আমি তথ্য বলছি না, স্টেটমেন্ট বলছি, কারণ ফিগার তো আমরা চট করে পাই না। ধরুন বলা হচ্ছে যে 10.5% হারে গ্রো করবে আগামী দিনে ভারতীয় অর্থনীতি, রাইট? এই 10.5% গ্রো করবে, এটার হিসেবটা কিন্তু এর মধ্যে দুটো অঙ্ক কিন্তু বলা হচ্ছে না, যে রিয়েল প্লাস ইনফ্লেশন ধরে, মানে বলা হচ্ছে নমিনাল গ্রোথ রেট। আমরা অর্থনীতিতে নমিনাল গ্রোথ রেটকে গুরুত্ব দিই না, কারণ নমিনাল ইনফ্লেশন যখনই ধরা হয় তখন কিন্তু রিয়েল গ্রোথ রেট কমে যায়। সরকার নমিনাল গ্রোথ রেটের কথা বলছে, রিয়েল গ্রোথ রেটের কথা বলছে না। যদি ইনফ্লেশন অ্যাডজাস্টেড হয়, রিয়েল গ্রোথ রেট কিন্তু 8% না 5 থেকে 6% নেমে আসবে, বা ধরুন 6% ইনফ্লেশন বাদ দিলে এটা 4.5% নেমে আসবে। তাহলে অর্থনীতির গ্রোথ রেট ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে অ্যাকচুয়ালি দাঁড়াবে 4.5%, IMF বলছে 3.5%, IMF ইজ মোর কারেক্ট। এই যে গল্প, যার জন্য আর একটা কোথায় বোঝা যায়, ফিসকাল ডেফিসিট। ধরুন আমাদের রেভিনিউ ডেফিসিট আছে, প্রাইমারি ডেফিসিট আছে, কিন্তু ভয়ঙ্কর যে জায়গাটা আছে এবারের বাজেটে দেখলাম, সেটা হচ্ছে ফিসকাল ডেফিসিট। এই যে 5.1-এ নেমে আনার কথা বলছেন, কিভাবে করবেন? এখন তো 5.8%, এবং এখন 5.1-এ এসছে, ভালো কথা এসছে 5.1%, কেমন? কিন্তু 5.1% ওয়াজ নেভার আওয়ার টার্গেট। আপনাকে গল্পটা বলি, আমাদের অর্থনীতিতে আমাদের ফিসকাল ডেফিসিটটাকে কমানোর যে টার্গেট ছিল, FRBM, ফিসকাল অ্যান্ড বাজেটারি ম্যানেজমেন্ট অ্যাক্ট, এই FRBM অ্যাক্টে আমাদের 2003 সালে আমাদের টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল 3%। ফিসকাল ডেফিসিট ক্যান নেভার গো যেতে পারবে না 3% অফ আওয়ার জিডিপি। ঠিক, তাহলে জিডিপির 300 উপরে যেতে পারে না একদম। এবার দেখা যাচ্ছে করোনার সময়তে সরকার একটা ভেরি জেনুইন, সরকার করোনার সময় ছাড় নিয়েছিলেন, সরকার বলেছিলেন এখন আমরা টার্গেটটাকে 3.5 করলাম। আচ্ছা, পোস্ট করো যে 3.5ও রাখি, আমার আপত্তি নেই,
কিন্তু এবার দেখা যাচ্ছে 5.1% টার্গেট করা হলো। 5.8 আছে, এটাকে বলছে 5.1 টার্গেট করছি, তাহলে মাচ অ্যাবাভ 3% অর অ্যাবাভ 3.5%। তাহলে আমরা ফিসকাল ডেফিসিটটা কিন্তু আনম্যানেজেবল স্টেজে চলে যাচ্ছে। এবং ফিসকাল ডেফিসিটের মূল জায়গাটা হচ্ছে পাবলিক বরোয়িং, ঋণ। আমাদের যদি আপনি টোটাল এক্সপেন্ডিচার বা টোটাল বাজেটের টাইমে ধরেন, আমাদের টোটাল বাজেটটা হচ্ছে আপনার প্রায় 48 লক্ষ কোটি টাকা, এরপরে 47,65,000 সামথিং। $5 ট্রিলিয়ন বলছি। স্বপ্ন কিভাবে আসবে? ওই জায়গাটার গল্পটা তো আরেকটু ইনভেস্টিগেশন বা আরেকটু ডিপ থিঙ্ক করতে হবে, ওটা আরেকটা পর্বই হতে পারে আমাদের জন্য, ওটা বলবো। কিন্তু আমি এখান থেকে আশা করি দর্শক কিছুটা ইঙ্গিত পাবেন, হ্যাঁ, যে আমাদের ফিসকাল ডেফিসিট টার্গেট আমরা মেনটেন করতে পারছি না। আমাদের এবারের বাজেটের মোট বরাদ্দ হচ্ছে, টোটাল আউটলে হচ্ছে বাজেটের, এই আউটলেটা হচ্ছে আমার 48 লক্ষ কোটি টাকা, যার মধ্যে আমার রেভিনিউ হচ্ছে 30 লক্ষ কোটি টাকার আশপাশে। তাহলে 18 লক্ষ কোটি টাকা কিন্তু আমার ডেফিসিট। এই যে 18 লক্ষ টাকার ডেফিসিট, এটা যদি আপনি বাজেটের হিসেবে ধরেন, আমার বাজেট হিসেবে এটা কিন্তু দেখা যাচ্ছে প্রায় 40% ডেফিসিট। 40%, তাহলে 40% ডেফিসিট, মানে 40% আমাকে হয় নোট ছাপাতে হবে অথবা ঋণ করতে হবে। এবং যার জন্য আমি যখন ক্যাপিটাল এক্সপেন্ডিচার কথা বলছি, আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার ধরুন বাড়ানো হচ্ছে 16% এই বাজেটে দরকার, কারণ আমার রাস্তাঘাট, ব্রিজ, ক্যানেল দরকার। কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার যখন 16% বাড়ছে, ক্যাপিটাল আউটলে কম বাড়ছে, আর ক্যাপিটাল আউটলে আগের বিনিয়োগের ঋণ শোধ করতে গিয়ে সেখানে আমার 19% টাকা বেরিয়ে যাচ্ছে, 19%। তার মানে কোথাও না কোথাও কিন্তু আমরা একটা লোন ইকোনমির মধ্যে দিয়ে যাচ্ছি, যার জন্য আমরা একটা দাবি করছি। আর IMF ওয়ার্ল্ড ব্যাংকের হিসেব অনুযায়ী আমাদের কিন্তু টাকার ক্রমাগত ডিভলিউশন হচ্ছে, ওটা একটা ইন্ডিকেশন যে আমাদের ভারতীয় মুদ্রার মান ক্রমশ কিন্তু কমছে। এবং এইবার আপনি যে 4টি শ্রেণীর কথা বললেন, অন্নদাতা, যুব, শিশু এবং যাদের কথা আপনি বললেন, নারী, যুবক, এদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ঠিকঠাকভাবে কিন্তু জেন্ডার গ্যাপ বলুন বা এজ গ্যাপ, এইগুলোকে ঠিকঠাকভাবে এবার বাজেটে কিন্তু অ্যাড্রেস করা হয়নি কোথাও না কোথাও। যেমন MGNREGAয় বরাদ্দ রিয়েল টার্মে কমে গেছে, অ্যাবসলুট টার্মে বজায় রেখেছে, রিয়েল টার্মে কমে গেছে। শিক্ষায় সরাসরি 7% কমে গেছে। স্বাস্থ্যে বাজেটে সেরকম বরাদ্দ সেভাবে বাড়েনি, এবং অনেক ক্ষেত্রে প্রাইভেটাইজেশনের গল্প বলা হয়েছে। শিক্ষায় স্কলারশিপগুলো প্রাইভেট হাতে তুলে দেওয়ার কথা বলা হচ্ছে। নর্থ ইস্টের জন্য স্পেশাল কোনো বরাদ্দের গল্প আমি দেখিনি। কিন্তু পাশাপাশি একটা গল্প আছে, সেটা হচ্ছে কোথায় কোথায় কমেছে আপনাকে বলি। যেমন আমাদের কতগুলো সাবসিডি মারাত্মকভাবে কমিয়ে দেওয়া হয়েছে। এই সাবসিডিগুলো নারী, শিশু থেকে শুরু করে সবারই কাজে লাগে। যেমন বলি আপনাকে, ফার্টিলাইজার সাবসিডি কৃষকের, আমার কৃষক যদি বাঁচে, অন্নদাতা বাঁচে, তাহলে পারে কিন্তু গোটা অর্থনীতি বাঁচবে। এই অন্নদাতাকে বাঁচানোর ক্ষেত্রে ফার্টিলাইজার সাবসিডি দরকার ছিল, সেটা 3.3% কমিয়ে দেওয়া হলো। সাবসিডি বাড়লো না, সাবসিডি কমে গেল। ইন্টারেস্ট সাবসিডি, বিভিন্ন ভেঞ্চার, কোনগুলো, ধরুন নিউ স্টার্টআপ, নতুন করে কেউ ব্যবসা করছে, সরকার থেকে কোনো স্কিম এসে একটা ছোট কিছু শুরু করেছে, তার ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট সাবসিডি ছিল, সেই সাবসিডিটা 13%। MSME তো বাড়েনি, সেই সাবসিডি 13% কমে গেল। নিউ স্টার্টআপ সাবসিডি কিন্তু কমে গেল। LPG সাবসিডি কমেছে, তার মানে LPGর দাম আগের দিন আরও বাড়বে। আমার যে বাড়িঘরে রান্নার গ্যাস, এটা তো সরাসরি আমাদের নারীদের সঙ্গে যুক্ত, পরিবারের সঙ্গে যুক্ত, শিশুর পুষ্টির সঙ্গে যুক্ত, এটা কমে গেল 2.6%। অন্যান্য সাবসিডিগুলো আপনার মোটামুটি করে 3% কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে সাবসিডিগুলো কমে গেল, এতগুলো সাবসিডি ইম্প্যাক্ট ফেলবে। অন্নদাতার কথা বলছে, অন্নদাতা মানে কৃষক, তার কথা বলা হচ্ছে, অথচ সরাসরি বলা হচ্ছে কৃষিতে প্রাইভেট বিনিয়োগকে উৎসাহিত করা হবে। একদম স্টেটমেন্ট, আমাদের মাননীয় অর্থমন্ত্রীর স্টেটমেন্ট। এবং বলা হচ্ছে কোন জায়গাটাই প্রাইভেট ইনভেস্টমেন্টটা, প্রাইভেট কোলাবোরেশনটা কোথায় বাড়ানো হবে, পোস্ট হারভেস্ট, উৎপাদনের পর। মানে উৎপাদনটা কৃষক তার নিজের দায়িত্বে করবে, ঋণগ্রস্ত হয়ে করবে, মহাজনের ঋণ নিয়ে করবে। পোস্ট হারভেস্ট মার্কেটিং এর পর্যায়ে প্রাইভেট ফাইন্যান্স গিয়ে ওখানে ঢুকবে এবং মুনাফাটা তারা নিয়ে যাবে, বাজারটা তারা ঠিক করবে। এই পোস্ট হারভেস্ট ঠিক করার পর সত্যি সত্যি কি ভালো হবে কৃষক অবস্থা? আমি উৎপাদন করলাম 6 টাকা পার কেজি, আর আমার প্রাইভেট হাতে যখন গেল, ওরা বাজার টাজার দাম দর করে, এবং ওরা কাটেল করে। কাটেল মানে হচ্ছে যে 6টা মাল্টিন্যাশনাল কোম্পানি আমার পোস্ট হারভেস্ট অপারেট করছে, তারা নিজেদের মধ্যে একটা টাই আপ করে নেবে, টাই আপ করে বলবে এই মুহূর্তে তুমি 6.5 টাকার বেশি বাড়াবে না বা 5.5 টাকা বেশি বাড়াবে না, সবাই একদম বলছে। অটোমেটিক্যালি কৃষক এক সময়, ঋণগ্রস্ত কৃষক বাধ্য হবে এটা বিক্রি করতে। পোস্ট হারভেস্ট যে ইন্ট্রোডাকশন অফ দি প্রাইভেট ক্যাপিটাল ইনটু দ্য পোস্ট হারভেস্ট স্টেজ, এইটা খুব একটা ভালো ইঙ্গিত আমার কাছে নয়। অথচ সরকার বলছে এর মধ্যে দিয়ে নাকি 55 লক্ষ নতুন কর্মসংস্থান হবে যুবশ্রেণীর জন্য। আমার কাছে এটা ক্লিয়ার না যে পোস্ট হারভেস্ট, যদি প্রি হারভেস্ট হতো,
কৃষির মেকানাইজেশন হতো, কমার্শিয়ালাইজেশন হতো, কৃষিক্ষেত্রে নতুন নতুন ইমপ্লিমেন্টস আসতো, মানে প্রাইভেট পার্টি আসতো, আমার কৃষির টোটাল কমার্শিয়ালাইজেশন ফ্রম দ্য বিগিনিং, চাষের প্রথম দিন থেকে, তাহলে পরে আমার কিন্তু এমপ্লয়মেন্ট বাড়বে। পোস্ট হারভেস্ট ওদেরকে ম্যানেজমেন্ট করতে দিলে কি দ্য অন্নদাতা উইল গেট এক্সপ্লয়েটেড, তারা শোষিত হবে। এবং 55 লক্ষ যে নতুন কর্মসংস্থান সৃষ্টির কথা বলছে, এটা হওয়ার সম্ভাবনা কিন্তু আমি অন্তত দেখতে পাচ্ছি না এটা হবে। এবার যদি নারীদের কথা বলেন আপনি, ওই যে আপনি এখানে সক্ষম অঙ্গনওয়াড়ি, কেমন সক্ষম অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ যোজনা, পুষ্টি, মায়েদের পুষ্টি, নারীদের পুষ্টি, বিশেষ করে প্রসূতি মায়েদের পুষ্টি, এই প্রসূতি মায়েদের পুষ্টির ক্ষেত্রে বরাদ্দ কমানো হয়েছে 1.5%। যেখানে মায়ের সংখ্যা বাড়ছে, ইনফ্লেশন আছে, আমি বারবার বলছি মুদ্রাস্ফীতি আছে, মায়েদের সংখ্যা বাড়ছে, কারণ পপুলেশন বাড়ছে ভারতবর্ষে, তাহলে এই পোষণের ক্ষেত্রে, মায়েদের পুষ্টিবিধানের ক্ষেত্রে বরাদ্দ বাড়ার কথা ছিল, এই বরাদ্দ কিন্তু কমে গেল। কেমন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, অন্নদাতার কথা বলছেন, এইটা কমে গেল -2.7, মানে এটাও কিন্তু 2.7% কমে গেল। কেমন আচ্ছা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এটা কিন্তু কৃষির ক্ষেত্রে পুনর্গঠনে, গ্রাম স্বনির্ভর গ্রাম গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তার বরাদ্দ কমে গেছে প্রায় 30%, 29.4%, এই বরাদ্দ কমে গেল। আচ্ছা, MGNREGAর বরাদ্দ বাড়ল না, এটা আমরা আগেই বলেছি। কেমন তাহলে আমি এবার আপনি বলুন যে কোন জায়গাটাই, মানে যেখানটা যে জায়গাগুলো যদি সত্যি সত্যি এই 4টে গ্রুপকে অ্যাড্রেস করতে হয়, অন্নদাতাদের অ্যাড্রেস করতে হয়, তাহলে কৃষির পুনর্গঠন, গ্রাম সড়ক যোজনায় বরাদ্দ বৃদ্ধি, কৃষকের জন্য প্রি হারভেস্ট সাবসিডি সরকারের ক্ষেত্রে, অথবা কমার্শিয়াল যারা ইনভেস্ট করবে প্রি হারভেস্ট ইনভেস্টমেন্ট, প্রি হারভেস্ট ম্যানেজমেন্ট, সেই জায়গাটাও কিন্তু এলো না। এবং একই সঙ্গে মায়েদের পোষণের বরাদ্দ কমিয়ে দেওয়া হলো, শিক্ষার বরাদ্দ কমিয়ে দেওয়া হলো, চাইল্ডের ক্ষেত্রে বাড়াচ্ছে কিন্তু ওভারঅল শিক্ষার বরাদ্দ কমে যাচ্ছে, সেখানে যুবশ্রেণী এফেক্টেড হবে। তাহলে কর্মসংস্থানের জায়গা থেকে শুরু করে আপনি যাই বলুন, সেটা কোন জায়গা থেকে আসবে, এটা আমার একটা প্রশ্ন। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম, শেষ হলো না, আবার বসবো, আরও কিছুদিন যাক, পরিস্থিতি নজর রেখে। এই যে জ্ঞানের কথা বললেন, জ্ঞান শুনলাম ঠিকই, অনেক কিছুই শুনলাম, কিন্তু যেভাবে সেলিম সাহেব ব্যাখ্যা করলেন, তাতে কিন্তু আমাদের মনে প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন জাগছে। কি হবে যুবশক্তির, যারা তাকিয়েছিল এই রেকর্ড সংখ্যক বেকার সমস্যা কী করে সমাধান হবে? জাগলারি আর গল্প দিয়ে তো হবে না, বাস্তবতায় নেমে আসতে হবে। তবু আমরা আশাবাদী, আমরা অপেক্ষা করব, দেখব এবং আবার আলোচনায় আসব। আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।